একদিন একটা 15 বছরের বাচ্চা ছেলে আমার কাছে এলো আর আমার কাছে একটা এমন জিনিসের ইচ্ছা প্রকাশ করলো যেটা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি ভাবতেই পারিনি যে এত ছোট বাচ্চা এত সহজেই এরকম ইচ্ছার কথা প্রকাশ করতে পারে। কিন্তু কি করব, আমি খুবই সুন্দরী ছিলাম আর আমার টাকার প্রয়োজন ছিল। তাই আমিও ভেবে নিলাম যে এই বাচ্চা ছেলে আমার কি আর করে নেবে, খুব বেশি হলে 2 মিনিট টিকতে পারবে। তাছাড়াও এতে আমার লাভ 2 দিক থেকে। এটা ভেবেই আমি তার কথা মেনে নিলাম। মেনে নিয়ে বললাম যে ও নিজের ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু যাকে আমি বাচ্চা মনে করে অনুমতি দিলাম সে তো পুরো রাত আমাকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের আর একটা রোমাঞ্চকর গল্প শোনার জন্য। আশা করি আপনাদের এই গল্পটা খুব পছন্দ হবে। আমার বয়স 30 বছর, কিন্তু আমাকে নিজের বয়সের থেকে অনেক বেশি ছোট মনে হতো। আমার টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু কোনো উপায় মাথায় আসছিল না। সেই সময়ে একদিন আমি বাড়িতে একলা ছিলাম, তাই গলায় ওড়না না জড়িয়েই কাজ করছিলাম। সেই সময় একটা 15 বছরের ছেলে আমাদের বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ল। এরপরে যে নজরে সে আমাকে দেখে যাচ্ছিল তাতে আমার এই অনুভব হলো যে ও কি চায়। ছেলেটির নাম পরিচয় বলার পরে বলল, দেখুন আমি একা, তাই আপনার সঙ্গে এই ব্যাপারটা ঠিক করতে চাই। আপনি একবার আপনার উপরের জায়গাটা দিয়ে দেখুন। আমি আপনাকে বিপদে ফেলব না, বরং আপনার প্রয়োজন মতো মাসে মাসে টাকা দিয়ে দেব। আমি মাথা থেকে পা অবধি ওকে ভালো করে দেখলাম। লম্বা চওড়াতে সে ভালোই, কিন্তু বয়সে খুব ছোট। তাই আমি ওর কাছে ক্ষমা চাইলাম আর বললাম, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। তুমি এখনও ছোট আর আমার মনে হয় না যে এই সব কাজের বয়স তোমার হয়েছে। সে হেসে বলল, আমার 5 বছরের অভিজ্ঞতা আছে। আমি 10 বছর বয়স থেকে এই কাজ করছি। আমার আগে পিছে কেউ নেই, আমি একলা আর নিজের কাজে পারদর্শী। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনাকে পস্তাতে হবে না, বরং আপনি পরে নিজের এই সিদ্ধান্তের জন্য খুশি হবেন। ছেলেটির এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে সে একলা বাচ্চা কিভাবে এইসব করতে পারবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? তখন সে বলতে লাগলো, আমি একা মানুষ, মা বাবা মারা গেছেন। প্রথমে এদিকে ওদিকে ধাক্কা খেতে থাকতাম, তারপরে আমি এই কাজটা শুরু করি। আর এই কাজটা এখন খুব ভালো চলছে, তাই এখন আমি সামনে এগিয়ে যেতে চাই। এই কারণেই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। যদি আপনি আমার সাথ দেন তাহলে আমিও আপনার অনেক কাজে আসব। ওর এসব কথা শুনে আমি চমকে গেলাম। আমার সত্যি এরকম কোনো লোকের দরকার যে আমার উপরে জায়গা ভাড়া নিয়ে নেবে, আর এই ছেলেটি নিজেই আমাকে এই অফার দিচ্ছে। দ্বিতীয়ত এটাও একটা ব্যাপার ছিল যে ওর সঙ্গে এই জিনিসটা ঠিক হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণে টাকাও পেয়ে যাব, যার সাহায্যে আমার সংসার চালানো সহজ হবে। কিন্তু তারপর আমার মনে আবার এই খেয়াল এলো যে যদিও সময় মতো আমাকে টাকা দিতে না পারে তাহলে তো সমস্যায় পড়ে যাব। যাই হোক, ও 15 বছরের ছেলে আর আমি সহজেই ওকে দিয়ে নিজের সমস্ত কথা মানিয়ে নিতে পারবো। এই কারণে নিজের লাভ দেখে আমি ডিলটা পাকা করে নিলাম। কেননা আমিও একলা ছিলাম, তাই আমি বাড়ির সাথে দোতলার দোকান ওকে ভাড়ায় দিয়ে দিলাম। ছেলেটির নাম প্রীতম। সে বলল, আমি দোকানেই থাকবো, কেননা আমার এই দুনিয়াতে কেউ নেই। এতদিন অবধি আমি এই কাজ রাস্তার উপরে করতাম, এখন দোকানে করব। আমি রাতে দোকানে থাকলে আপনার কি কোনো অসুবিধা হবে? এই কথা শুনে আমি বললাম, তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো, আমাকে শুধু টাইম মতো টাকা দিয়ে দিও, তাহলেই হবে। পরের দিন ছেলেটা দোকানে মহিলাদের কিছু কিছু জিনিস নিয়ে এসে টাঙিয়ে দিল। কিন্তু এইটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে 2-3 দিনের মধ্যে ওর দোকান ভালোই চলতে শুরু করে দিল। সারাদিন ছেলেটি দোকান খুলে কাজ করত আর দোকানে মহিলাদের লাইন লেগে যেত, আর রাতের বেলা ও দোকানে ঘুমিয়ে যেত। এতদিন থেকে এই দোকানটা খালি পড়েছিল। আগে যে এই দোকান ভাড়ায় নিয়েছিল কোনো গ্রাহক আসতো না বলে বন্ধ করে চলে যায়। কতবার আমি এই দোকান ভাড়ায় দিয়েছি, কিন্তু সবাই এটা বলে ছেড়ে দিয়েছে যে এই জায়গাটা দোকান করার উপযুক্ত না, এখানে কোনো গ্রাহকই আসে না। আমি তো এই আশাও ছেড়ে দিয়েছিলাম যে এই দোকান কখনো কেউ ভাড়ায় নিতে পারবে। কিন্তু এই বাচ্চাটা শুধু টাকা দিয়ে নয়, বরং উপযুক্ত টাকা দিয়ে ভাড়া নিয়েছিল, আর এখন তো ওর নিজের দোকান রমরমিয়ে চালিয়ে নিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এইটাই ছিল
যে ও মহিলাদের জিনিসই দোকানে বেশি রেখেছিল, কিন্তু মহিলারা ওর কাছ থেকে বাচ্চাদের জিনিসই বেশি কিনতে আসতো। কিছুদিন কাটার পর প্রীতমের সাথে আমার ভালোই কথাবার্তা শুরু হলো। ও আমার ছোটোখাটো কাজ করে দিত, তাই আমার বাড়িতে যখন ভালো কিছু রান্না হতো তখন আমি সেটা ওকে দোকানে পৌঁছে দিতাম। দোকান আর বাড়ির মধ্যে ছোট্ট একটা দরজাও ছিল। প্রয়োজনের সময় আমি সেই দরজা খুলে ওর সঙ্গে কথাবার্তা বলে নিতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে বেশ কথাবার্তা হতে থাকলো। আমিও এতদিন থেকে নিঃসঙ্গ ছিলাম, এই কারণে আমি প্রীতমের সাহারা পেয়ে গেলাম। আসলে আমার বাচ্চা ছিল না, আর আমার স্বামী রূপমের হার্ট অ্যাটাক হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকেই ও বিছানায় পড়ে আছে। সংসার খুব কষ্টে চলছিল। কখনো কখনো কেউ কেউ সাহায্যের জন্য কিছু টাকা পয়সা বা কখনো কেউ অন্য কিছু দিয়ে যেত। এই রকম অবস্থায় দোকান থেকে ভাড়ার টাকা পাচ্ছিলাম, যেটা আমার জন্য খুব লাভজনক ছিল। এই কারণে আমি নিজে থেকেই প্রীতমের সঙ্গে মিল মহব্বত বাড়িয়ে রেখেছিলাম, যাতে ও দোকান ছেড়ে না যায় আর আমি যে ভাড়া পাচ্ছি সেটা যেন পেতে থাকি। কিন্তু আমি কি জানতাম, আমি যাকে 15 বছরের সরল বাচ্চা মনে করেছি সে এতটাও সরল ছিল না। বরং এই ছেলেটা তো কিছু সময়ের মধ্যে আমার দুনিয়া উল্টে পাল্টে রেখে দিয়েছিল। আমাদের মধ্যে কিছুটা মিল মহব্বত বাড়লে আমি ওকে আমার বাড়ির ভিতরে আসার অনুমতিও দিয়ে দিলাম। এখন চা নাস্তা খাওয়ার জন্য ও আমার বাড়িতে প্রায় চলে আসতো, আর বাকি সময় ও দোকানেই কাটাতো। আমার বরেরও এই ব্যাপারটা নিয়ে কোনো অভিযোগ ছিল না, কেননা সে আমার জন্য শুধুমাত্র 15 বছরের বাচ্চা ছিল। বরং প্রীতমের আশাতে আমাদের জীবনে নিঃসঙ্গতা কিছুটা কেটেছে। এখন আমি আগের মতো উদাস আর চুপচাপ থাকতাম না, বরং কোনো কথা না থাকলেও প্রীতমের সাথে কথা বলতে থাকতাম। এখন ওয়েদারের চেঞ্জের কারণে রূপমের শরীর খুব খারাপ থাকতে লাগলো, কিন্তু আমার কাছে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না। একদিন এসব ভেবেই আমার চোখ থেকে জল পড়ছিল। প্রীতম আমাকে এই অবস্থায় দেখে নিল আর জিজ্ঞেস করতে লাগলো যে আপনার কি হয়েছে, কান্না করছেন কেন? আমি ওকে বললাম যে রূপমকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তাই এই জীবন নিয়ে আমি বিরক্ত হয়ে গেছি। আমাকে একাই সমস্ত সমস্যার সাথে লড়তে হয়। রূপম তো আমার সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না। যদি আমার কোনো সন্তান থাকতো তাহলে হয়তো আমার জীবন অনেকটা সহজ হয়ে যেত। একদিন কথায় কথায় আমি আমার হৃদয়ের কথা প্রীতমের সামনে বলে ফেললাম। আমার কথা শুনে ও হাসতে হাসতে বলতে লাগলো, তাহলে আপনি বাচ্চা নিচ্ছেন না কেন? এতে কি এমন অসুবিধা আছে? প্রীতমের কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। ওকে কিভাবে বলতাম যে রূপম বিছানায় পড়ে আছে, ও এখন আর এরকম যোগ্য নেই যে আমরা বাচ্চার জন্ম দিতে পারি। বিয়ের প্রথম দিকে রূপম চাইতো না যে এখনই আমরা বাচ্চার ঝামেলায় পড়ি, আর যখন আমরা বাচ্চার প্রয়োজন অনুভব করলাম তখন রূপম এই অবস্থায় থাকলো না যে ও বাচ্চার জন্ম দিতে পারে। ওর হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়, আর তারপরে ও কোনো কিছুর যোগ্যই থাকলো না। ভালোবাসার বিয়ে ধীরে ধীরে বাধ্যবাধকতার বিয়েতে পরিণত হয়ে গেছিল, আর এখন আমি বাধ্য হয়েই রূপমের সাথ দিচ্ছিলাম, কেননা এছাড়া আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। প্রীতম হয়তো আমার মুখের হাবভাব পড়ে নিয়েছিল। ও বলতে লাগলো, আপনার চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো আপনার সাথে। খুব তাড়াতাড়ি আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। প্রীতমের কথার উপরে আমি হেসে দিলাম। ও একলাই এতটা সাহস রাখত যে ও একাই সমস্ত সমস্যার সঙ্গে লড়ে পড়ত, আর একজন আমি যে এতটা বয়স কাটানোর পরেও সাহসী হতে পারলাম না। প্রীতম নিজের মা বাবাকে 10 বছর বয়সে হারিয়ে ফেলে, কিন্তু তারপরেও ও এই দুনিয়ার মেলা থেকে হারিয়ে যায়নি। প্রীতম শুধুমাত্র নিজের ব্যবসা সফলভাবে চালিয়ে রাখেনি, বরং ও রূপমের সাহায্য করতে শুরু করেছিল। যদি আমি কোনো কাজে বাড়ি থেকে বের হতাম তখন আমার বরের দেখাশোনা প্রীতমই করত। রূপমের সাহায্য করার জন্য প্রীতম সব সময় ওর কাছেই বসে থাকত। ওদের দুজনের মধ্যে না জানি কী ধরনের কথাবার্তা হতো, কিন্তু আমাকে দেখলেই দুজনে সবসময় চুপ হয়ে যেত। একদিন প্রীতম আমার কাছে প্রতিজ্ঞা করল যে ও আমার সমস্ত অভাব দূর করে দেবে। ওর এই প্রতিজ্ঞায় আমি হেসে বলে ফেলেছিলাম যে আমি একটা বাচ্চা চাই, কেননা আমি সন্তানের অভাব ভীষণ অনুভব করি। কিন্তু তুমি কিভাবে এটা পূরণ করবে? আমি জানতাম ও আমার এই অভাব পূরণ করতে পারবে না, কিন্তু ও হয়তো আমার খুশির খাতিরে নিজের মুখে হাসি ফুটিয়ে রেখেছিল। এইসব কথা বলা সবেমাত্র কিছুদিন পার হয়েছিল, তখনই একদিন আমার নিজের খুব অস্বস্তি অনুভব হতে শুরু করে।
এরপর আমার শরীর খুব বেশি খারাপ হলে প্রীতম আমাকে টাকা দিল আর বলতে লাগলো, আপনি ডাক্তার দেখিয়ে নিন। ওর কথা মতো আমি ডাক্তারের কাছে চলে গেলাম। আর সেখানে গিয়ে যা শুনলাম তাতে আমার মাথার উপরে হতভাগ্যের পাহাড় ভেঙে পড়ল। কেননা আমি জানতে পারলাম যে আমি প্রেগন্যান্ট। এইটা কিভাবে সম্ভব ছিল? রূপমের মধ্যে তো এতটা শক্তি ছিলই না যে ও বাবা হতে পারে। তাহলে আমি প্রেগনেন্ট কিভাবে হতে পারি? আমি কাঁপা হাতে সেই রিপোর্টটা নিলাম আর বাড়িতে ফিরে আসার সময় রাস্তায় ভাবতে ভাবতে আসছিলাম। তখন আমার মনে পড়ল, রাতের বেলা আমার গভীর ঘুম হয়, হয়তো সেই সময় রূপম আমার সাথে কিছু করেছে আর আমি বুঝতেই পারিনি। এরপরে যখন আমি বাড়ি ফিরে এই কথাটা রূপমকে বললাম, তখন ও হেসে বলতে লাগলো যে হতে পারে আমি বাচ্চার বাবা হওয়ার মতো যোগ্য হয়ে গেছি। যখন ভগবান আমাদেরকে এই খুশির খবর শুনিয়েছেন, তখন আমাদের এটা গ্রহণ করে নেওয়া উচিত। রূপমের কথা শুনে আমি হতবাক হয়ে ভাবলাম, তাহলে কি সত্যিই আমি রূপমের বাচ্চার মা হতে যাচ্ছি? এই জিনিসটা এমন ছিল যে আমার ঠিকমতো বিশ্বাস হচ্ছিল না। আমার তো রূপমের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নজরে পড়ছিল না। তাহলে এটা কিভাবে সম্ভব? যাই হোক, এরপরে আমিও এই কথাটা স্বীকার করে নিলাম যে আমি রূপমের বাচ্চার মা হতে যাচ্ছি। এখন আমি নিজের খেয়াল রাখতে শুরু করলাম। প্রীতমও এই কথাটা জেনে গেছিল আর ও এত খুশি ছিল যেন ওর বাড়িতে বাচ্চা হতে চলেছে। ও যখনই দোকানে ফাঁকা পেত তখনই আমাদের বাড়িতে এসে যেত। রূপমকে স্নান করানোর দায়িত্ব ও নিজের কাঁধে তুলে নিয়েছে। প্রায় সময়ই ও রূপমের সেবা যত্ন করতে লেগে যেত। কেননা এখন তো আমার অবস্থা আগের মতো নেই। প্রায়ই প্রীতম রূপমের কাছে গিয়ে বসে থাকত। এই কারণে আমার মনে হতো যে রূপমের সাথে হয়তো প্রীতমের বন্ধুত্ব হয়ে গেছে। এখন তো প্রীতমের কারণে আমার জীবনে বদলে গেছে। এখন তো ও আমার জন্য কখনো ফল নিয়ে আসতো, তো কখনো অন্য কিছু। এভাবেই দিন কাটতে লাগলো। আর তারপরে পুরো 9 মাস পরে গিয়ে আমি একটা খুব সুন্দর বাচ্চার জন্ম দিলাম, যে না তো আমার মতো ছিল আর না তো রূপমের মতো ছিল। বরং অবাক করা ব্যাপার এইটাই ছিল যে ওকে হুবহু প্রীতমের মতো মনে হতো। আমি কখনো বাচ্চার মুখ দেখতাম তো কখনো অবাক হয়ে প্রীতমের মুখের দিকে দেখতাম। এরপরে আমি প্রীতমকে বললাম, আমার বাচ্চার মুখ তোমার মতো কি করে হলো? তখন প্রীতম হেসে এমন একটা কথা বলল যে আমি চমকে উঠলাম। ও বলল, দিনরাত আপনি আমাকে নিয়ে এত বেশি ভেবেছেন যে আপনার বাচ্চাকে দেখতে আমার মতোই হয়ে গেছে। ওই যে কথায় বলে না, মা যদি কাউকে খুব বেশি দেখতে থাকে তাহলে বাচ্চাও তার মতো হয়। প্রীতমের কথায় আমি শুধু চমকালাম না, বরং লজ্জায় পড়ে গেলাম। কেননা এত কম বয়সী একটা ছেলে এত কিছু কিভাবে জানে? আমার কোলে বাচ্চা এসে গেছিল। আমার তো খুশির ঠিকানা থাকার কথা না, কিন্তু বাচ্চাকে বাড়িতে নিয়ে এসে দেখলাম আমার জীবন যেন বেরিয়ে যাচ্ছে। কেননা আগে থেকেই সংসারের খরচ চালাতে খুব কষ্ট হতো, কিন্তু এখন তো বাচ্চার কারণে খরচ আগের থেকেও বেশি বেড়ে গেছে। আমি বুঝতে পারছিলাম না যে এই খরচা কিভাবে পূরণ করব। কিন্তু এরপরে প্রীতম আমাকে বাচ্চার খরচের জন্য টাকা দিতে শুরু করে দিল। আমার আর আমার বাচ্চার দায়িত্ব ও নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিল। এখন তো ও আমাদের জন্য একদমই অপর থাকলো না। আমি তাকে ছোট ভাইয়ের চোখে দেখতে শুরু করলাম, কেননা ওর কারণেই আমাদের অবস্থা ভালো হয়েছিল। যখন আমার বাচ্চা 6 মাসের হলো তখন আমি জানতে পারলাম যে আমি আবারও প্রেগনেন্ট হয়ে গেছি। আমি আবারও প্রেগনেন্ট কিভাবে হয়ে গেলাম? আমি এত তাড়াতাড়ি কীভাবে প্রেগনেন্ট হতে পারি? যদিও আমাদের বিয়ে প্রায় 8 বছর হতে চলেছে, কিন্তু এর আগে আমি একবারও প্রেগনেন্ট হইনি। তাই আমার ভয় হচ্ছিল যে আমি এত তাড়াতাড়ি দ্বিতীয় বাচ্চার দায়িত্ব কিভাবে নিতে পারবো। আমার প্রথম বাচ্চাও তো এখনও ছোট, তার উপরে বরের দায়িত্ব ছিল। আমি এই অস্বস্তিতেই ছিলাম। তখন রূপম আমাকে বোঝালো আর বলতে লাগলো, যখন ভগবানের তরফ থেকে আবার আমরা আশীর্বাদ পেয়েছি তখন তুমি না করো না, আর একেও নিয়ে নাও। যেভাবে প্রথমে বাচ্চা জন্মে আমাদের কাছে এসে গেছে, সেভাবেই দ্বিতীয় বাচ্চাও এসে যাবে। আমি মাথা নিচু করে শুধু এইটাই বললাম যে আমাদের দায়িত্ব প্রীতমের কাঁধের উপরে। এখন এই বাচ্চা এলে ওর খরচাও প্রীতমের কাঁধের উপরে এসে পড়বে। তার উপরে যদি আমার দ্বিতীয় বাচ্চাও যদি এই দুনিয়াতে এসে পড়ে, তখন আমি বাচ্চাদের নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাব যে আমার হাতে তোমার খেয়াল রাখার মতো সময় থাকবে না। রূপম বলল, তুমি এইসব নিয়ে ভেবো না। আমি জানতাম ওকে প্রীতমই পুরো দমে সামলে রেখেছে। সময় খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। এখন তো আমার আর প্রীতমের সাথে এরকম বন্ধুত্ব হয়ে গেছিল যে আমরা একে অপরকে মনের কথা বলতে শুরু করে দিয়েছিলাম।
আমি সারাদিন বাচ্চাদের পিছনে পাগল থাকতাম আর রাতের বেলা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যেতাম। প্রীতম প্রায় রাতের বেলা আমার বাচ্চাদের সামলানোর জন্য এসে যেত আর ওদেরকে নিজের সাথে ঘুম পাড়িয়ে নিত। এই জিনিসটা আমার জন্য অবাক করার মতো ছিল যে একটা 15-16 বছরের বাচ্চা কিভাবে সারা রাত দুটো বাচ্চাকে আরামসে সামলিয়ে নেয়। প্রীতম কখনোই আমাদের কাছে এই জিনিস নিয়ে অভিযোগ করেনি যে বাচ্চারা ওকে বিরক্ত করে বা ওর ঘুম নষ্ট হয়, বরং ও খুব আনন্দের সাথেই আমার বাচ্চাদেরকে নিয়ে যেত আর আমিও একটু শান্তির শ্বাস নিতে পারতাম। সমস্ত রকমের দায়িত্ব প্রীতম নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিল, তাতে সেটা আমার হোক বা আমার কম বয়সী বাচ্চাদের। ও আমাদের পুরো বাড়ি চালাচ্ছিল, কিন্তু আমার লজ্জা করত, কেননা ও একদমই অপর লোক। হঠাৎ করে প্রীতম কোনো কাজে ঘরের মধ্যে এলো। এমনিতে তো ও নিশ্চিন্তে আমার ঘরে এসে যেতে থাকতো, কিন্তু আজকে ও আমার কথা শুনে নিয়েছিল আর তারপরে চোখের জল নিয়ে বলতে লাগলো, আপনি আমাকে পর মনে করতে পারেন, কিন্তু আমি তো আপনাকে নিজে সব কিছু মেনে নিয়েছি। আমি আপনাদের জন্য সব কিছু করতে পারি। আমি জানি আপনি আবার প্রেগনেন্ট হয়েছেন, তাই আপনি নিজের খেয়াল রাখবেন, খরচার চিন্তা করবেন না। আপনার ওই দোকান ঘরে লক্ষ্মী আছে আর আপনার কপাল জোরে আমি এই সব কিছু পেয়েছি। প্রীতম সবসময় এই ধরনের কথা বলতো, এই কারণেই ওকে আমার খুব ভালো লাগতো। 3 নম্বর বাচ্চার মা হওয়ার পরে আমি একদম বদলে গেছিলাম। এখন আমার ভেতরে আগের মতো উদাস ভাব ছিল না। সারাদিন কিভাবে পার হয়ে যেত বুঝতেই পারতাম না, এমনকি আমি রূপমকেও দেখার সময় পেতাম না। এক রাত আমার 3 বাচ্চায় আমাকে খুব বিরক্ত করেছিল। হঠাৎ করে প্রীতম এসে গেল আর বলতে লাগলো, আপনি এদেরকে আমাকে দিয়ে দিন, সারাদিন আপনি অনেক পরিশ্রম করেছেন, এখন শান্তিতে ঘুমিয়ে পড়ুন। আমি খুশি মনে বাচ্চাদেরকে ওর হাতে দিয়ে দিলাম। ও প্রতিবারের মতো আমার জন্য দুধ নিয়ে এসেছিল। আমার দিকে দুধের গ্লাস এগিয়ে বলতে লাগলো, নিজের খেয়াল রাখুন। আমি দুধের গ্লাস ধরলাম আর প্রীতমকে ধন্যবাদ দিলাম। ও বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার হাত থেকে দুধের গ্লাস পড়ে গেল আর দুধের গ্লাস পড়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল। এতে আমার কাজ আরও বেড়ে গেল। আমি আবারও ঘর পরিষ্কার করলাম আর পরিষ্কার করে বিছানায় এসে শুয়ে পড়লাম। সবেমাত্র কিছু সময় পার হয়েছিল, তখনই আমার এরকম অনুভব হলো যেন কেউ আমার ঘরের মধ্যে উপস্থিত। আমার দম বন্ধ হয়ে আসছিল, এরকম মনে হয়েছিল যেন কোনো চোর এসেছে। তারপর আমার শরীরের কাছে কারো শরীরের অনুভব হলো, কেউ আমার শরীরের সাথে খেলার চেষ্টা করছে। আমি উঠে বসে গেলাম আর চিৎকার করতে লাগলাম। আমার চিৎকারের আওয়াজে রূপমের চোখ খুলে গেল। আমি তাড়াতাড়ি করে যখন ঘরে লাইট জ্বালালাম, তখন এইটা দেখে আমার গায়ের রোম দাঁড়িয়ে গেল যে আমাদেরই পাড়ার একটা লোক আমার সামনে দাঁড়িয়ে। আমি তাকে দেখে হতভম্ব হয়ে গেলাম। প্রথমে তো সে কিছুটা লজ্জিত হলো, তারপরে বলতে লাগলো, আমি এখনও কিছুই করিনি। আপনার স্বামী আমাকে নিজেই অনুমতি দিয়েছে যে আমি আজকে সারা রাত আপনার শরীরের সাথে খেলতে পারি। এই সময়ে আমার চিৎকারের আওয়াজ শুনে প্রীতম দৌড়ে আমার ঘরে চলে এলো। ওকে দেখেই সেই লোকটা বলতে লাগলো, প্রীতম, তুই তো বলেছিলি যে এর কোনো হুঁশ জ্ঞান নেই, আমি আরামসে নিজের ইচ্ছা পূরণ করতে পারবো, কিন্তু এ তো জেগে উঠেছে। ওই লোকটার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। প্রীতম ঘাবড়ে গিয়ে আমার দিকে দেখতে লাগলো। বুঝতে পারছিলাম না যে এসব কি চলছে। সেই লোকটা রেগে প্রীতমকে গালি দিতে দিতে বেরিয়ে গেল। আমি ঘেন্না ভরা গলায় প্রীতমকে জিজ্ঞেস করলাম, এই সব কিছু কি? তখন প্রীতম বলল, আপনার স্বামীর কাছে এটুকু টাকাও ছিল না যে সে এই বাড়িটা চালাতে পারে। এই কারণে সে আমাকে বলে যে আমি যাতে আপনার ব্যবসা করি। যখন কোনো গ্রাহক পাওয়া যেত তখন আমি আপনার বাচ্চাদেরকে নিয়ে যেতাম আর দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আপনাকে দিয়ে দিতাম আর আপনি ঘুমিয়ে যেতেন। তারপর গ্রাহক এসে আপনাকে দিয়ে নিজের তৃষ্ণা মিটিয়ে চলে যেত। এই 3টা বাচ্চাও কোনো না কোনো গ্রাহকের, কেননা রূপম দাদার বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। আমি আপনার সাথে নিজের ইচ্ছায় কিছু করিনি। যেমনটা আপনার বর আমাকে বলেছে আমি সেটাই করেছি। আমি আপনাকে আপনার বরের অনুমতিতে বিক্রি করেছি। এই কারণেই আমি আপনার জন্য কোনো না কোনো গ্রাহক খুঁজতাম আর দাম ঠিক করে টাকা নিয়ে নিতাম, আর তারপরে সেই টাকায় আমি আপনাদের উপরে খরচ করতাম। আসলে সংসারের অবস্থার কারণে রূপম দাদা খুব টেনশনে ছিল। সে যে কোনোভাবে এই সমস্যা শেষ করতে চাইতো। যখন সে জানতে পারল যে আমি মহিলাদের শরীর কেনা বেচার কাজ করি,
তখন সে নিজেই আমাকে এই জিনিসটার অনুমতি দিয়ে দেয়। এছাড়া আমি টাকার বিনিময়ে 2-4 বার আপনার সাথে সেই সব করেছিলাম, যেটা অন্য গ্রাহকরা করত। ওর কথা শুনে আমার গায়ের রোম দাঁড়িয়ে গেল। আমি তো রেগে পাগল হয়ে গেলাম। এরপরে আমি রূপমের রুমে গিয়ে হতবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ও আমার থেকে নজর লুকাতে লাগলো, আর তারপর নিজেই বলতে লাগলো যে আমার অসুস্থতার কারণে বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছিল। তাছাড়াও আমি তোমাকে সন্তান দিতে পারতাম না, বাড়িতে খাওয়া দাওয়ার টাকা অবধি ছিল না। কিন্তু এই সব দেখা ছাড়া আমার কিছুই করার ছিল না। এরপর যখন আমার আইডিয়া হয়ে গেল যে প্রীতম কোনো ধরনের কাজ করে, তখন আমি নিজেই ওকে বললাম যে প্রতি রাতে তোমাকে কারো না কারো কাছে বেচে দিতে। আমি তো নিজে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তাম। এই কারণে আমি কিছুই বুঝতে পারতাম না প্রীতম কোন গ্রাহকদের নিয়ে আসতো, কেননা তারা সকাল হওয়ার আগেই চলে যেত। যখন বাচ্চা হলো তখন তুমিও খুশি হয়ে গেলে, আর আমাদের বাড়ির অবস্থাও বদলে গেল। ব্যাস আমি এইটুকুই চাইতাম। রূপমের কথা শুনে তো আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার বর আমার উপরে এত বড় অত্যাচার করতে পারে। সংসারের অবস্থা বদলানোর জন্য আর বাচ্চাদের জন্য প্রীতমের সাথে মিলে সে আমারই শরীরে বিক্রি করে দিয়েছে। আমি খুব করুণভাবে কাঁদতে লাগলাম। যখন কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, তখন প্রীতমের সামনে হাত জুড়ে দিলাম আর বললাম, আমাদের জীবন থেকে চলে যাও। তোমার আসার আগে আমাদের সংসারে অভাব অবশ্যই ছিল, কিন্তু না তো আমার বর কখনোই আমার শরীর বিক্রি করার কথাও ভেবেছে, আর না তো ওর হৃদয়ে এরকম কোনো খেয়াল এসেছিল। তুমি ওকে ভুলভাল বুঝিয়ে রাজি করিয়েছ। আমি বুঝে গেছি যে তুমি মেয়েদের জিনিসের দোকান কেন খুলেছিলে। এই বাহানাতে তুমি মেয়েদের অসহায়তার খবর নিতে আর তাদের দেহ ব্যবসা যুক্ত করতে। আমি প্রীতমকে তাড়াতাড়ি দোকান খালি করে দিতে বলে দিলাম, আর ওর কাছ থেকে আমার বাচ্চাদেরকে ছিনিয়ে নিলাম। আমার ছোট ছোট 3 বাচ্চা আমার সামনেই আছে, কিন্তু ওদের বাবাকে আমি জানতাম না। আমার তো নিজের উপরে ঘৃণা লাগতো যে আমি কী ধরনের বোকা মেয়ে ছিলাম, যে এটা অবধি জানতে পারিনি যে এই বাচ্চাগুলো আমার বরের না। আমি এই 2 পুরুষের সামনে বোকা গাধা হয়ে গেছিলাম। আমার অপরাধী শুধু প্রীতম ছিল না, বরং রূপমও ছিল। এখন আমি কি করতাম? আমি রূপমের বউ, আর ওর অবস্থা এরকম ছিল না যে আমি ওকে ছেড়ে দিতাম। এই কারণেই আমি বাধ্য হয়ে ওর সাথে থাকা শুরু করে দিলাম। প্রীতম দোকান ছেড়ে চলে গেছে। আমি কিছু টাকা জমিয়ে দিয়ে সেই দোকানেই মেয়েদের জিনিস এনে সাজিয়ে রাখলাম, আর নিজেই দোকান চালাতে লাগলাম। গ্রাহক তো আগে থেকেই তৈরি হয়েছিল, এই কারণে আমার দোকান চলতে শুরু করে দিল। আমি আমার বাচ্চাদেরকে বুকে জড়িয়ে নিলাম, কেননা এরা আমার বাচ্চা ছিল। আমি আমার পেটে এদের জন্ম দিয়েছি। যদিও আমি ওদের বাবাকে জানতাম না, কিন্তু এই কারণে ওদের জন্য আমার হৃদয়ে ভালোবাসা কম হয়নি। এখন আপনারাই বলুন, আমার সাথে যা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? আমার স্বামীর কি এরকম ব্যবহার করা উচিত ছিল? বাড়ির অবস্থা বদলানোর জন্য কোনো পুরুষ নিজের বউয়ের সম্মান কিভাবে বিক্রি করতে পারে? আমার কি নিজের বাচ্চাদের ছেড়ে দেওয়া উচিত? আজকালকার সময়ে কোনো কম বয়সী যুবক পুরুষের উপরে ভরসা করা কি উচিত? আপনাদের রায় কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন।